একবার ভাবুন তো, দিনের বেলা অথচ আকাশটা রাতের মতো একদম কালো। চারপাশের বাতাস এতটাই বিষাক্ত যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, আর আকাশ থেকে ঝিরঝির করে পড়ছে কালো রঙের বৃষ্টি। এই যে কালো বৃষ্টির কথা বললাম, এটা কিন্তু শুধু কোনো কল্পনা নয়। ধরা যাক ২০২৬ সালে কোনো সংঘাতের কারণে তেহরানের আকাশেও এমন বিষাক্ত ধোঁয়া দেখা গেল। এই দৃশ্যটাই আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরিবেশ বিপর্যয়ের একটা ঘটনাকে, ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ। ৭৫০টা জ্বলন্ত তেলের কূপ, প্রতিদিন ৬০ লক্ষ ব্যারেল তেল পুড়ছে, আর সেই বিষাক্ত ধোঁয়া উড়ে গিয়ে জমা হচ্ছে হাজার হাজার মাইল দূরে হিমালয়ের বরফের উপর। কিন্তু প্রশ্ন হল, একটা যুদ্ধ কিভাবে প্রকৃতিকে এমন ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করতে পারে? কেন একটা দেশের মানুষকে দিনের বেলাতেও গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছিল? দেখুন, যুদ্ধ মানেই তো আমরা বুঝি ক্ষমতা আর সম্পদ দখলের লড়াই। কিন্তু এর মাঝে সবচেয়ে নীরবে যে বিশাল ক্ষতিটা হয়ে যায়, সেটা হলো আমাদের পরিবেশের। সামরিক পরিভাষায় এর একটা নামও আছে, ইকোসাইড, মানে পরিবেশগত সন্ত্রাস। তো চলুন আজ আমরা ইতিহাসের পাতা উল্টে এর পেছনের ভূ রাজনীতিটা একটু খতিয়ে দেখি। তো চলুন প্রথমে দেখি ঠিক কি এমন ভূ রাজনীতিক আর অর্থনৈতিক হিসাব নিকাশ ছিল, যার কারণে ১৯৯০ সালে ইরাক কুয়েত আক্রমণ করতে বাধ্য হয়েছিল। সালটা ১৯৯০, তারিখ ২রা আগস্ট। হঠাৎ করেই ইরাকি বাহিনী ঢুকে পড়ল প্রতিবেশী দেশ কুয়েতে। কিন্তু এই আক্রমণের পেছনের গল্পটা কিন্তু একদিনের নয়, এর শিকড় আরও গভীরে। এর ঠিক আগেই ইরান ইরাক যুদ্ধ শেষ হয়েছে, যেটা প্রায় ৮ বছর ধরে চলেছিল। আর তার ফলে ইরাকের অর্থনীতি তখন বলতে গেলে পুরোপুরি ভেঙে পড়েছে। ভাবা যায়, দেশের মাথায় তখন $৩৭ বিলিয়ন বিশাল এক ঋণের বোঝা। সাদ্দাম হুসেন তখন কুয়েতের কাছে এই ঋণটা মাফ করে দেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু কুয়েত সরাসরি না করে দেয়। শুধু যে ঋণ মাফ করেনি তাই না, আর একটা বড় ঘটনা ঘটছিল। ওপেকের বেঁধে দেওয়া নিয়ম ভেঙে কুয়েত তখন তেল উৎপাদন অনেক বাড়িয়ে দিয়েছিল। এর ফলে কি হলো? আন্তর্জাতিক বাজারে তেলের দাম একদম পড়তে শুরু করল। সাদ্দামের কাছে এটা একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই মনে হয়নি। তার ধারণা ছিল ইরাকের অর্থনীতিকে শেষ করে দেওয়ার জন্যই এসব করা হচ্ছে। আর এর সাথে যোগ হয়েছিল আর একটা বড় ভয়। তখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, আর সাদ্দাম বুঝতে পারছিলেন যে বিশ্বে আমেরিকার প্রভাব বেড়ে যাচ্ছে। তো এই সব অর্থনৈতিক চাপ আর কৌশলগত ভয় সবকিছু মিলিয়ে কিন্তু কুয়েত আক্রমণের সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। এবার আমরা গল্পের সেই অংশে যাব, যেখানে একটা রাজনৈতিক সিদ্ধান্ত পুরো পৃথিবীকে একটা নরকের সাক্ষী বানিয়েছিল। এটা ছিল মানবসৃষ্ট অন্যতম ভয়াবহ এক পরিবেশ বিপর্যয়। কুয়েত দখলের পর যখন জাতিসংঘ আর মার্কিন বাহিনী সাদ্দামকে সরে যাওয়ার জন্য চূড়ান্ত সময়সীমা দিল, তখন তার পিঠ একেবারে দেয়ালে ঠেকে গিয়েছিল। আর ঠিক তখনই তিনি নিলেন এক ভয়ঙ্কর সামরিক কৌশল। এর নাম পোড়ামাটি নীতি বা স্কর্চড আর্থ পলিসি। এর উদ্দেশ্য ছিল একটাই, পশ্চিমাদের একটা পরিষ্কার বার্তা দেওয়া যে যদি জোর করে তাকে হটানোর চেষ্টা করা হয়, তাহলে কুয়েতের সবচেয়ে দামি সম্পদ মানে তেল, সেটাও তারা পাবে না, সব ধ্বংস করে দেওয়া হবে। আর ঠিক সেটাই হলো। পিছু হটার সময় ইরাকি সেনারা প্রায় ৭৫০টা তেলের কূপে রাশিয়ান প্লাস্টিক এক্সপ্লোসিভ লাগিয়ে সব উড়িয়ে দিল। আর এর ফলেই শুরু হলো চেরনোবিল বা ভোপাল গ্যাস দুর্ঘটনার পর মানব ইতিহাসের তৃতীয় বৃহত্তম পরিবেশ বিপর্যয়। ভাবুন, প্রতিদিন বাতাসে মিশছিল প্রায় ২০,০০০ টন ব্ল্যাক কার্বন। শুধু আকাশ নয়, সাগরেও চালানো হয়েছিল ধ্বংসযজ্ঞ। প্রায় ১,১০,০০,০০০ ব্যারেল তেল সরাসরি পারস্য উপসাগরে ঢেলে দেওয়া হয়। এর ফলে মারা যায় প্রায় ২০,০০০ সামুদ্রিক পাখি। আর মাটিতে সেখানে তৈরি হয়েছিল ৩০০রও বেশি বিষাক্ত তেলের লেক। এই তেল জমে কুয়েতের মরুভূমির মাটি একেবারে কংক্রিটের মতো শক্ত হয়ে গিয়েছিল, যা বছরের পর বছর ধরে পুরো এলাকাকে বিষাক্ত করে রেখেছিল। কিন্তু এই ধ্বংসলীলা শুধু কুয়েতের মরুভূমিতে থেমে থাকেনি, কারণ আমরা জানি বাতাসের তো কোনো বর্ডার হয় না, তাই না? এই বিষাক্ত ধোঁয়া হাজার হাজার মাইল উড়ে গিয়ে জন্ম দিয়েছিল এক নতুন ধরনের বিপর্যয়ের, যা কোনো দেশের সীমানা মানেনি। কুয়েতের সেই আগুনের ধোঁয়া শক্তিশালী জেট স্ট্রিমের সঙ্গে মিশে গেল, আর মাত্র কয়েকদিনের মধ্যেই সেই বিষাক্ত মেঘ হাজার হাজার মাইল পথ পেরিয়ে পৌঁছে গেল সোজা হিমালয় আর তিব্বতের মালভূমিতে। আর সেখানে এক অদ্ভুত জিনিস দেখা গেল, কালো বরফ। পরে বিজ্ঞানীরা যখন হিমালয়ের বরফের স্তর পরীক্ষা করলেন, তারা অবাক হয়ে গেলেন। তারা দেখলেন বরফের মধ্যে সালফার ডাই অক্সাইড আর ব্ল্যাক কার্বনের পরিমাণ স্বাভাবিকের থেকে অনেক অনেক গুণ বেশি। ব্যাপারটার ভয়াবহতা বুঝতে পারছেন?
সাদা বরফের ওপর যখন এই কালো কালির আস্তরণ পড়ল তখন বরফের সূর্যরশ্মি ফিরিয়ে দেওয়ার ক্ষমতাটা অনেক কমে গেল। এর ফলে হিমবাহগুলো অনেক দ্রুত গলতে শুরু করল। এটা ছিল এশিয়ার কোটি কোটি মানুষের জলের উৎসের জন্য একটা নীরব ঘাতকের মতো। তো এই যে এত বড় একটা বিপর্যয়, এই আগুন নেভানোও তো একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। চলুন দেখি কিভাবে এই অসম্ভবকে সম্ভব করা হলো, আর এই ধ্বংসস্তূপ থেকে জন্ম নিল কোন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আইন। এই আগুন নেভানোর জন্য হাঙ্গেরির ইঞ্জিনিয়াররা এক অদ্ভুত যন্ত্র বানিয়েছিলেন যার নাম ছিল বিগ উইন্ড। ভাবুন একবার, একটা সোভিয়েট T-34 ট্যাঙ্কের ওপর বসানো হয়েছে দুটো MiG-21 ফাইটার জেটের ইঞ্জিন। এটা দিয়ে এত জোরে জল ছোড়া হতো যে একটা বাষ্পের ঝড় তৈরি হতো যা আগুনটাকে নিভিয়ে দিত। এই অবিশ্বাস্য প্রযুক্তির সাহায্যে প্রায় ৯ মাস পর ১৯৯১ সালের ৬ নভেম্বর কুয়েতের আকাশ অবশেষে পরিষ্কার হয়। হ্যাঁ, অনেকেই হয়তো যুক্তি দিতে পারেন যে এটা ছিল সাদ্দামের জন্য একটা সামরিক প্রয়োজন, কিন্তু এই একটা ঘটনায় আন্তর্জাতিক মহলকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। তাদের চিন্তাভাবনা একটা বড় পরিবর্তন এনেছিল। সারা বিশ্ব তখন বুঝতে পারল যে রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য পরিবেশকে ধ্বংস করাটা যুদ্ধের আর 10টা সাধারণ ক্ষতির মতো নয়। এটা একটা আলাদা এবং গুরুতর আন্তর্জাতিক অপরাধ। আর এই ঘটনার পর থেকেই ইকোসাইড বা পরিবেশগত গণহত্যার ধারণাটা আন্তর্জাতিক আইনে জায়গা করে নিতে শুরু করে। আসলে ১৯৯১ সালের কুয়েতের ঘটনাটা একটা বড় শিক্ষা দিয়ে গেছে। যুদ্ধ হয়তো একদিন শেষ হয়ে যায়, কিন্তু পরিবেশের বুকে যে গভীর ক্ষত তৈরি হয় তার দায়ে কিন্তু আমাদের সবাইকে বয়ে বেড়াতে হয় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে।